মাঠের খেলা ফুটবল, বলের খেলা ফুটবল, বলেছিলাম গোলের খেলা ফুটবল, কিন্তু আসলে ফুটবল যে রেফারিরও খেলা বা ফিফারও খেলা, অন্তত গত রাতের আর্জেন্টিনা মিশর ম্যাচ যারা দেখেছেন তাদের স্বীকার করতেই হবে। এই ফুটবলের সঙ্গে রয়েছে নানাবিধ ব্যবসা বাণিজ্য। ম্যাচ শেষে যখন জয়ের পরও নিজের মুখ লুকালেন মেসি, তখন হয়তোবা অনেকেই ভেবেছিলেন যে লজ্জায়, তবে আসলে লজ্জায় না কষ্টে না দুঃখে না আনন্দে সেটা শুধু তিনি বলতে পারবেন। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে গোলসেন্স ও চ্যানেল 24-এর যৌথ আয়োজন গোলসেন্স প্রবাসী বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত। আমি রাজীব খান, আর আমার সঙ্গে আজও আছেন চারজন বিশিষ্ট অতিথি। আমি অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। আছেন সাফি আল আজাদ, উনি গোলসেন্স গ্রুপের হেড অফ HR অ্যান্ড অ্যাডমিন। আছেন আমাদের ফুড অ্যান্ড লাইফস্টাইল এক্সপার্ট, ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মুজিবুল হক। আছেন মডেল আল মানা ইসলাম রিম, আর নামকরা কণ্ঠশিল্পী, আমাদের খুবই প্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী হুমায়রা ইশিকা। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সেস বাজার, আমাদের হানিমুনের ঠিকানা, আমাদের সুন্দরতম স্মৃতির শুরু। শাফি আল আজাদ, নিশ্চয়ই গতকালকের খেলা দেখেছেন। জি, খেলাটা দেখেছি। আপনি কাকে সাপোর্ট করেন সেটাকে বলেন। ব্যক্তিগতভাবে আমি ব্রাজিল ফুটবল টিমের একজন ভক্ত, বাট রাউন্ড অফ 16-এ ব্রাজিল যদিও বাদ হয়ে গেছে, বাট গতকালকের যে আর্জেন্টিনার ম্যাচ ছিল ওটা আমি দেখেছি। খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ। ভেবেছিলাম এক পর্যায়ে হয়তো আর্জেন্টিনা হেরে যাবে, বাট যেভাবে তারা কামব্যাক করেছে 10 মিনিটসে, যেই তারা 3টা গোল দিয়ে ম্যাচের জয়লাভ করেছে, এটা সত্যি দুর্দান্ত এবং ভেরি প্লেজার টু ওয়াচ। এই কামব্যাকের পিছনে অন্য কোনো গল্প আছে কিনা, চোখে পড়েছে কিনা আপনার? অন্য কোনো গল্প যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ তো বলছেই, ক্রিকেট বোদ্ধা যারা তারাও বলছেন নানা কথা। আপনি কি বলবেন, এই কামব্যাকের গল্পটা কি? আমিও শুনছি। সেই ক্ষেত্রে যেটা আপনি বললেন, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া অলরেডি দেখছেন রিগার্ডিং রেফারি এবং অন্যান্য বিষয়ের কিছু সিদ্ধান্ত নিয়ে অলরেডি সমালোচনা হচ্ছে। বাট অ্যাপার্ট ফ্রম এভরিথিং, আমার মনে হয় যে আর্জেন্টিনা ওরা কামব্যাক করেই খেলেছে গোলগুলো। সেখানে হয়তো স্লাইটলি কিছু ডিসিশন, রেফারির কিছু ফাউলের ডিসিশন, এগুলো কিছু বিতর্কিত সিদ্ধান্ত মনে হচ্ছে। বাট ওভারঅল অ্যাপার্ট ফ্রম, আমার একটা জিনিস ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে দিস অল আর ইজ এ কমার্শিয়াল প্ল্যাটফর্ম, কমার্শিয়াল গেম। এখানে যেহেতু খেলা হচ্ছে আমেরিকাতে, মেসি আমেরিকা ক্লাবের মিয়ামি ক্লাবে খেলেন, আর্জেন্টিনা টুর্নামেন্টে টিকে থাকাটা ফিফা অ্যাজ ওয়েল অ্যাজ এ টুর্নামেন্টের জন্য অনেক একটা বড় ফ্যাক্টর। সব কিছু চিন্তা করে আমার মনে হয় ফিফার কোনো পক্ষপাতিত্ব সিদ্ধান্ত হতেও পারে। ডক্টর মুজিবুল হক, যেটি বলো কমার্শিয়াল ফুটবল, না আসলে জিনিসটা খুবই দুঃখজনক। আজকে আমি দুটো স্ট্যাটাস দেখছিলাম, একটা হচ্ছে যে ফিফা 3 মিশর 2, এটাই বোঝা যাচ্ছে আসলে কালকে কি হয়েছে। আর তার উপরে মানে মিশর, এটা তো খেলা শেষের ফলাফল, কিন্তু খেলার মধ্যে যা ঘটেছে, খেলার মধ্যে তো আমরা আশা করেছি যে মানে লাস্ট 15 মিনিটের সর্বোচ্চ কি হবে, সর্বোচ্চ না হয় 1-2 গোল শোধ করবে, কিন্তু কামব্যাক করে 3টা গোল দেওয়ার মতো ওইরকম খেলে নাই যে 3টে গোল দিতে পারবে। আর ডিফেন্স এত উইক না যে 3টা গোল দিয়ে তারা কোয়ার্টার ফাইনালে চলে যাবে। এখানে যেটা হয়েছে আসলে মানে ক্লিয়ারলি যে ফিফা চাচ্ছে যে আর্জেন্টিনা থাকুক, মেসি থাকুক, একটা জোশ একটা কন্টিনিউ থাকুক, কিন্তু এটা কিন্তু ঠিক না। একটা দেশের তাদের যে কষ্ট করে তারা উঠে আসছে এই জায়গাতে, মিশর মতো একটা দেশ, তাদের যে শ্রম, পুরো দেশের যে ইনভেস্টমেন্ট, এটা কিন্তু সত্যি মানে এইভাবে বাদ দেওয়া নিশ্চয়ই এটা ইচ্ছে করে বাদ দেওয়া ঠিক হয়নি। এতগুলা মিস্টেক তো মানে হয় না, মিস্টেক হইতেই পারে ফিফা রেফারির, কিন্তু এতগুলো মিস্টেক মানে দিস ইজ টোটালি এ প্ল্যান্ড। আপনি আমেরিকায় থাকেন, আমেরিকায় ফুটবল উৎসব চলছে, সেই উৎসব নিয়ে আমরা কথা বলবো। আমরা তার আগে একটু রিমের কাছে যাই। রিম, আপনিও খেলা দেখেছেন কাল সারা রাত, যে ফলাফল হলো সেটা কেমন লাগলো আপনার কাছে? Well, I'm a Brazil supporter from like since childhood. তো আর্জেন্টিনা নিয়ে আমার কখনোই কোনো ফ্যাসিনেশন ছিল না। I was always like it's okay, it's a team, এটা নিয়ে আসলে কথা বলার কিছু নেই। বাট কালকে যখন দেখছিলাম সব আর্জেন্টিনা ফ্যান্স নিয়ে, তখন আমার কাছে মনে হচ্ছিল যে দে শুড উইন,
বিকজ ব্রাজিল যখন হারছিল তখন যেরকমটা মন খারাপ হচ্ছিল সবার, ওরকমই মন খারাপ হবে। আর আর্জেন্টিনা সাপোর্টার যেহেতু অনেক বেশি, তো চাচ্ছিলাম যে দে শুড উইন অ্যাকচুয়ালি, বাট দ্য ম্যাচ ওয়াজ কাইন্ড অফ ফিক্সিং, আই ফেল্ট, আমি জানি না, সরি, বিকজ ইট ওয়াজ নট দ্যাট মাচ প্রেডিক্টেবল, কারণ এত ভালো খেলছিল ইজিপ্ট, এত ভালো খেলছিল, ওটা দেখে মানে ফর আ ওয়াইল আর্জেন্টিনা ফ্যান্সও ভাবছিল যে দে মাইট নট উইন, বাট সামহাউ দে ওয়ান। ইশিকা, ফিক্সিং, কমার্শিয়াল ফুটবল, আপনি কি বলবেন? আপনি যদিও বা সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী, আপনি গান বাজনা নিয়ে থাকেন, কিন্তু এবার বিশ্বকাপে আপনার যে অ্যাক্টিভিটিস আমরা দেখেছি মনে হচ্ছিল ফুটবল প্রেমী, এমনটাই দেখেছি আসলে আমরা। সত্যি কথা বলতে ফুটবল প্রেমী না, এই যে আপু যেমন ব্রাজিল সাপোর্টার, আমিও ছোটবেলা থেকে যখন থেকে খেলাটা বোঝা শুরু করেছি, এমন না যে ব্রাজিলের সবাই যেটা মজা করে বলে যে হ্যাঁ প্লেয়ার পছন্দ করে বা এমনি এমনি ব্রাজিল হয়ে গিয়েছে, না, খেলাটা বোঝার পরে তাদের স্ট্র্যাটেজি আমার ভালো লাগতো, ওর পর থেকে ব্রাজিল করা হয়। কিন্তু আমি যদি খেলার ফুল জিনিসটা বলি, কালকে যা যা হয়েছে, এই যে ইজিপ্ট যখন ফার্স্ট থেকে খেলছিল তাদের ডিফেন্স এত ভালো, তাদের গোলকিপারও অসাধারণ, কারণ মেসির গোল পেনাল্টিও ঠিকই দিয়েছে। ঠেকিয়ে দেওয়া গোলকিপার যে, সে অবশ্যই একজন ভালো গোলকিপার, কারণ অনেস্টলি মেসি একজন খুব ভালো প্লেয়ার। তো ওই এরটার পরে যখন মানে আমরা দেখছিলাম যে একটা ফাউল ধরা হলো, নর্মালি ফাউল হলে আমরা আগে সেকেন্ড গোলটা হওয়ার পর আগে কি হয় যে আমরা ফাউল হলে ফাউলটাকে আটকানো হয়, যে ফাউল করেছে তাকে বলা হয়, কিন্তু ফাউলটা যে করলো তাকে ফাউল না বলে গোল কিন্তু আরেকজন করেছে, সেলিব্রেশন হয়ে গেল, গোল হয়ে গেল, এরপরে তুমি রিকলে গিয়ে দেখলে যে আসলে জিনিসটা গোল হয়নি, তা আমার মনে হয় এটাও ফাউল না। অ্যান্ড লাস্টে যখন আর্জেন্টিনা গোল করলো, ওটা তো ফাউলই ছিল একটা পর্যায়ে, কিন্তু তখন বাসিটা দিয়ে কেন আর্জেন্টিনা জিতে গেল? নেইমার নেই, রোনালদো নেই, এত দর্শক টাকা খরচ করে তারা গ্যালারিতে গিয়ে টিকিট কেটে খেলা দেখছে, আর্জেন্টিনাতে যদি মেসিই না থাকে তাদের বাণিজ্যটা কিভাবে হবে? আই গেস এই জন্যই মানে সবাই বলছে যে ফিফা প্রেসিডেন্ট এটাই চিন্তা করছে যে না, যেইভাবেই হোক আমাকে মেসিকে জেতাতে হবে, বিকজ বাণিজ্যিক দিকটাও দেখতে হবে, কারণ এছাড়া কোনো ওয়ে নাই। কারণ ইজিপ্ট ভালো খেলছে, ফ্রান্স ভালো খেলছে, স্পেন আছে, কারণ তাদের ভালো খেলছে, অনেক ভালো খেলছে, তাদের আগ্রহ ওখানে নেই, আগ্রহ কিন্তু একটাখানে, কারণ যত বড় বড় ব্র্যান্ড তাদের প্রমোশনাল যত কাজই হোক, তারা কিন্তু সব ইনভেস্টমেন্ট মেসিকেই করবে, বিকজ সে ওয়ার্ল্ড ওয়াইজ একজন ফেমাস ফুটবলার। তো ব্যবসার সাইড থেকে দেখতে গেলে হয়তো কালকে অনেক কিছুই হয়েছে, প্রি প্ল্যানেই হয়েছে, কারণ বিকজ আর্জেন্টিনা ফ্যানরাও হ্যাপি না, বিকজ তারাও বুঝেছে যে আসলে কি হচ্ছে। এই জন্য কি মেসি মুখ ঢেকেছিলেন খেলার শেষে? অবশ্যই বিষয়টা মুখ ঢাকার বিষয়টা আসলে এরকম একটা জয়, আসলে এটা তো টোটালি আমার মনে হয় যে আর্জেন্টিনান প্লেয়াররাও এক্সপেক্ট করে নাই যে তারা এই ম্যাচটা ফাইনালি উইন করবে, এভাবে একটা কামব্যাক করে। তাহলে কি প্রি প্ল্যানের বিষয়টা জানানো হয়নি ওদের? এমন কিছু এটা আসলে এক্সাইটমেন্ট থেকে ওরা যখন এই ম্যাচটা জিতলো, আসলে নেক্সট রাউন্ডের জন্য তারা যখন নিজেদেরকে আরও টুর্নামেন্টে টিকেছিল, এক্সাইটমেন্টে হয়তো মেসি মুখটা ঢেকে রেখেছে, বাট ওভারঅল চিন্তা করতে গেলে ম্যাচটাতে আসলে সবই হয়েছে, এখানে গোলও হয়েছে, ফাউলও হয়েছে, কামব্যাকও হয়েছে, অন দ্য আদার হ্যান্ড স্লাইটলি করাপশনও হয়েছে। মুখ ঢাকার বিষয়টা যদি আমি একটু বলি, তাহলে জিনিসটা এটাও হতে পারে, কারণ তারা নিঃসন্দেহে একটা ভালো একটা টিম, তো এত বাজে একটা খেলার পরে যদি জয়লাভ করে, তখন আমরাও হয় না যে নিজেরাও খুব বাজে এক্সাম দিয়েছি, যদি আমি বাজে এক্সাম দেওয়ার পরে রেজাল্টটা খুব ভালো হয়েছে, শিট এত বাজে লিখলাম, এত ভালো রেজাল্ট কিভাবে আসলো, জিনিসটা এটাও হতে পারে সেরকম আর কি। সেক্ষেত্রে হয়তো টিচারের উদারতা থাকতে পারে, যে উদারতা মনে হয়েছে সবাই বলছেন যে রেফারি এবং ফিফা দেখিয়েছে আর্জেন্টিনার প্রতি। ডক্টর মুজিবুল হক, আপনি আমেরিকায় থাকেন, আমেরিকায় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ হচ্ছে, আয়োজনটা নিয়ে যদি আমাদের একটু শেয়ার করেন। অফকোর্স আমেরিকাতে তো মানে কেমন দেখে এলেন আপনি? আমি দেখে এসেছি, আমি যেদিন ফ্লাইট ছিল তার আগের দিন সোমবারের ফ্লাইট ছিল, ইনফ্যাক্ট রোববারে আমার হিস্ট্রি নেই, টুর্নামেন্ট ছিল, আমাদের টিকিট ছিল, আমরা যাব, আমাদের অনেক প্ল্যান ছিল, বাট শেষ পর্যন্ত যেতে পারিনি আসার ব্যস্ততার জন্য। তো আমেরিকার মধ্যে একটা ইউনিক জিনিস হচ্ছে, তারা কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে না বলতে আসলেই দেখে না। কত পার্সেন্ট দেখে না? 90% মানুষ দেখে না। দেখে না বাসে যে টিভিতেও খেলা দেখেন? না, বাসা তো দেখার প্রশ্ন না। ইউএসএ দেখার পরেও 10%-এর বেশি আমেরিকান ফুটবল দেখে না।
তারা কি করে, তারা মনে করে এটা ফিফা খেলা, এটা ফুটবল না, ফুটবল না। কিন্তু তাদের তো নিজস্ব আমেরিকান ফুটবল আছে। তো যার কারণে তারা কখনো ফিফা ফুটবলটাকে ফুটবল মানতে নারাজ, যার কারণে আগ্রহটা নেই। তো যেহেতু আমেরিকা একটু ভালো করেছে, তো সেই কারণে হয়তো বা একটু দর্শক বেশি হয়েছে। বাট মানে গ্যালারি পুড়ে যাওয়ার কারণ হচ্ছে এটা আসলে ইমিগ্রেন্টরা, যারা মানে ইমিগ্রেন্ট আমেরিকানরা মিলেই গ্যালারিটা পুড়ে, লোকাল আমেরিকানরা আসলে কারণ আমেরিকাতে তো নানা দেশের নানা নানা দেশের, বর্ণের নানা জাত, মানুষ। নানা জাতের মানুষ আছে, হ্যাঁ, তাদের 48টি দেশ এসে খেলছে, কোনো না কোনো দেশের মানুষ তো সেখানে ওয়ার্ল্ড আছে। থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তারপরে যেটা হয়েছে যে মানে প্রচুর স্টেডিয়াম, এবং তাদের কিন্তু এক্সট্রা কোনো কাজ করতে হয়নি। দেখা যায় কি শুধু জাস্ট অ্যারেঞ্জমেন্ট করলে হয়েছে, যেটা কাতার করেছিল পুরো গত স্টেডিয়াম, বিশ্বকাপে। পুরো স্টেডিয়াম তৈরি করতে হয়েছে। আমেরিকা অত কষ্ট করতে হয়নি। তো এটা জাস্ট অত উৎসবমুখর না হলেও ওয়ার্ল্ডের জন্য একটা মিলন মেলা হয়েছে আর কি। কি কি সুবিধা দিয়েছে ওরা এবারে বিশ্বকাপে? আমি যদি একটু যোগ করি আপনার উত্তরের আগে, আমি গত কাতার ওয়ার্ল্ড কাপে ছিলাম, দেখেছিলাম ওরা সবকিছু ফ্রি করে দিয়েছিল। পর্যটক এবং জার্নালিস্ট বা খেলা উপলক্ষে যারা সারা বিশ্ব থেকে মানুষ গিয়েছিল কাতারে, বিভিন্ন জায়গায় খেলা দেখার ওপেন স্ক্রিন ছিল, ওদের যোগাযোগ ব্যবস্থা, মেট্রো, বাস সবকিছু ফ্রি ছিল, এবং বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে ওদের খাবারের আয়োজন ছিল, যে একজন পর্যটক চলছে আসছে, যারা খেলা দেখতে এসছেন, হঠাৎ উনি হাংরি, যেন তাকে একটা ছোট কিছু খাবার থাকে, সেই ব্যবস্থাও ছিল। সেরকম কি আয়োজন ছিল? গভর্নমেন্টের ছিল না, আমাদের একটা অর্গানাইজেশন আছে, বাংলাদেশের অর্গানাইজেশন, তো মুনা বলা হয়। তো মুনার পক্ষ থেকে প্ল্যান করা হয়েছিল যে আমাদের পানি, খাবার পানি, তারপরে কিছু কালচারাল লিফলেট বিতরণ করা হবে। আর এমনিতে শুধু জায়ান্ট স্ক্রিন ছিল, এটা ছাড়া তেমন কিছু ছিল না। কিছু ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে, তারা স্যান্ডউইচ, বার্গার, কিছু বারবিকিউ, কিছু প্যাকেজ খাবার বিক্রি করছে, ডোনেট করছে। বাট গভর্নমেন্টের পক্ষ থেকে তো উদ্যোগ ছিল না। আসলে আমেরিকা এই জিনিসটা যে দে ডোন্ট কেয়ার সব কিছুতেই, দে ফিল লাইক এ বিগ বস। এই যে ট্রাম্পের যে অ্যাটিটিউডটা, এটা কিন্তু আমেরিকান অ্যাটিটিউডও। তারা মনে করে, আমি একবার একটা এয়ারপোর্টে আর কি, আমাদের সাথে ছিল আমরা 13 জন ফ্যাকাল্টি মেম্বার, তার মধ্যে শুধু একজন ছিল হোয়াইট, হ্যাপেন টু বি ওই দিন। তো বলে একটা ঘটনা করতেছে, তারা বলতেছে কি, ডোন্ট ওয়ারি, আই এম এ হোয়াইট ম্যান হিয়ার, ওয়াই ওয়ারি অ্যাবাউট ইট। মানে তারা ওপেনলি ব্র্যাগ করে এইভাবে। তো ওয়ার্ল্ড কাপ আমেরিকাতে হচ্ছে, এটাই তাদের প্রাইড, দে ডোন্ট কেয়ার। সেখানে তো আমরা গণমাধ্যমে দেখলাম বালুগান যে প্লেয়ারটা রেড কার্ড পেয়েছিল, তার রেড কার্ড উইথড্র করার জন্য ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেছে। উনি ফিফার প্রেসিডেন্টকে ফোন করে বলেছে যে না, ওইটা উইথড্র করে ওকে খেলার সুযোগ করে দাও। তাহলে জনগণ যদি খুব ডোন্ট কেয়ার, তাহলে কেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ করতে হলো? জনগণ কেয়ার করে না, কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সে এটা তো পার্ট অফ দ্য গেম। তো সেই হিসেবে তো এটার কন্ট্রিবিউশন বা এটা ইম্প্যাক্ট তো আছেই। বাট ইন জেনারেল পিপল শুধু না, দেখেন একটা দেশে ইলেকশন হয়, মানে বিষয়টা হলো ইন্টারন্যাশনাল পলিটিক্স, আর ট্রাম্পের হস্তক্ষেপ থাকবে না, সেটা তো এটা হতে পারে এরকম না। নাকি? হ্যাঁ, এটাই তো, মানে ট্রাম্প তো একটা বিগ বস, আই এম দ্য বস, দেখেন না ওই জায়গাতে গিয়েছিল, সেইটা ভাবটা দেখাবেই। এই যে খেলার উৎসব চলছে, আপনি সারিনাতে কাজ করেন, সারিনাও গতকাল এই খেলা উপলক্ষে বিশাল উৎসবের আয়োজন করেছিল। কেন, কি মনে করে? এটা কি শুধু আর্জেন্টিনার খেলা বলে, নাকি না। আপনাদের একটা প্ল্যান ছিল আর কি? নো, বিগ স্ক্রিন যেহেতু আছে আমাদের ক্লাব, মানে হোটেল সারিনা ঢাকা তো ওয়ান অফ দ্য প্রমিনেন্ট হোটেল, মানে লোকাল হোটেলের মধ্যে। তো 22 ইয়ার্সের লেগেসি এখনো ধরে রেখেছে। তো এটার জন্য কিন্তু একটা ব্যাপার আছে যে মানুষ আসতে পছন্দ করে, বিগ স্ক্রিনে খেলা দেখতে পছন্দ করে। উৎসব মুখর করার পিছনে সব থেকে বড় রিজন হচ্ছে আমার যে বসেস, দে আর আর্জেন্টাইন ফ্যান। তো এই জন্য অ্যাকচুয়ালি এটাকে উৎসব মুখর করা হয়েছে। আমাদের জিএম মিস্টার চান্না, আমার মার্কেটিং ডিরেক্টর মিস্টার মেহরান, ওনারা হচ্ছে ক্রেজি ফ্যান অফ আর্জেন্টিনা। আপনি হয়তো দেখেছেন, আপনি ছিলেন সেখানে, যে যতবার হচ্ছে গোল মিস হচ্ছিল কিছু, মাই বস ওয়াজ লাইক ইটস আ হার্ট ব্রেক। সো ইয়া, দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ হ্যাপনিং থিং। নেক্সট যেদিন হয়তো ম্যাচ হবে সেই দিনও এরকমই হবে, বিকজ হাফ অফ দ্য পার্সনস আর ফ্রম লাইক দিস টিম। তো এটার জন্য আর কি উৎসব মুখর ছিল। ইশিকা, এবার যেটি আমি বলছিলাম আগেরবার আপনাকে, এবার বিশ্বকাপ জুড়েই আপনারা সঙ্গীত অঙ্গনের মানুষ যারা খুব এক্সাইটেড ছিলেন, প্রতিটা খেলা একসঙ্গে উদযাপন করেছেন। এটা কি প্রি প্ল্যান ছিল নাকি আপনারা হয়ে গেছে? আসলে সত্য কথা বলতে, যখন কাজের ব্যস্ততা থাকে, সবার সাথেই সবার দেখা হয়, কাজের থ্রুতে হয়। কিন্তু এই
বিশ্বকাপটা আমার কাছে মনে হয় সবার জন্য একটা খুব মিলন মেলার মতো হয়ে গিয়েছে। আমাদের প্রায় দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে। তো প্রথম ম্যাচগুলো দেখার পরে হঠাৎ করে প্রি প্ল্যান হয়ে গিয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমরা একটা ফিক্সড জায়গা ক্রিয়েট করে ফেলি, আমরা এখানে এভরিডে খেলা দেখব। তো এরপরে আমাদের একটা খুব ভালো বর্নিং হয়ে গেছে, সবার একটা গ্রুপ হয়ে গেছে, চলো আমরা দেন এভরিডে খেলার আগে কে কখন আসছো, কখন আসবে, দেন টাইম শিডিউল দেওয়া আছে, আমরা এই টাইমে সবাই একসাথে আসবো, এই জায়গায় একসাথে বসবো। তো মজা হয়, খেলা হচ্ছে, মজা হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে, সব মিলিয়ে একটা ভালো সময় কাটছে আর কি। আপনার প্রিয় দল ব্রাজিল আগেই আউট হয়ে গেল, খুব সত্যি কষ্ট কথা লেগেছিল বলতে কিনা? অনেক কষ্ট লেগেছে, কারণ আমার কাছে মনে হচ্ছে ইস কালকে রেফারিটা যদি আমাদের দিনে থাকতো তাহলে আমরাও তো ব্রাজিল ছিলাম, তাহলে আমাদেরকে অনেকগুলো পেনাল্টি দিত, কারণ আমাদের দিনে আর ওদের গোল বাদ দিয়ে দিত। একদম, কারণ ব্রাজিল বড় টিম, অবশ্যই সাপোর্ট করতো। এখানে commercial ব্যাপার আছে। এখানেও নেইমার আছে, একদম ব্যাপার স্যাপার অন্যরকম। কিন্তু আমাদের রেফারিটা এমন ছিল, পেনাল্টি নামক যে একটা জিনিস আছে সে দিতেই ভুলে গিয়েছে। মানে একবার হয়তো বা প্রথমে ভুলবশত দিয়ে ফেলেছে, পরে যে দিতে হবে সে ভুলে গিয়েছে। ভুলে গেছে, যেটা কালকে ভুলে নেই। না না, কালকে ভুলে নাই, কালকে একদম তার They were so professional. একদম হ্যাঁ। কখন দিতে হবে, এমনকি ফাউল না ফাউল বানাতে হবে আমার, এটা ফাউল, একদম টাইম স্টপ করে সে খেলা দেখতে গিয়েছে। আচ্ছা দেখি তো কিভাবে ফাউল দেওয়া যায়। যে কিভাবে দেওয়া আমি খুব কালকে কষ্ট পাচ্ছিলাম, ইস এই রেফারিটা যদি থাকতো ওদিন, ব্রাজিলের ব্রাজিলের দিন কি ভালোটা হতো। সাফিয়া লাজাত, জি এক্স্যাক্টলি যেরকম বলছিলেন যে রেফারির যে রোলটা, এইটা ব্রাজিল ম্যাচে আসলে এরকমও কিছু কিন্তু বিচ্ছিন্ন ক্লোজ কল ছিল যেগুলো রেফারি চাইলে করতে পারতো। ভিআর এর সাহায্য নিয়ে অথবা অন স্পট দিতে পারতো। তখন দ্য আদার হ্যান্ড কালকে রেফারি পার্টিকুলারলি যে রোলটা প্লে করেছে ফর আর্জেন্টিনার ফরে, ওইটা কিন্তু সবার চোখে এই জন্যই পড়েছে, ওইটা কিন্তু আবার মিশরের ফরে আর যে ওই রকম দেখাইতে পারে নাই। যেমন আপনি দেখবেন যে মোহাম্মদ সালাহকে একটা ট্যাকেল করা হয়েছিল, যে ট্যাকেলটা আসলে খুবই বিতর্কিত একটা ট্যাকেল, ইট মে কল এ ফাউল, বাট ওইটা কিন্তু কল করা হয় পেনাল্টিও হতো। Penalty আর ওটা হতো। পেনাল্টি হলে পরের গোলটা হতো না, পরের গোলটা আর্জেন্টিনার, হতো, কারণ ওটা they lose counter their attack-এই momentum. গোল হয়েছে। Exactly. তো ওই জায়গা থেকে আসলে চিন্তা করতে গেলে রেফারির যে রোলটা, স্পেশালি ইন আর্জেন্টিনা এবং ইজিপ্টের ম্যাচে গতকালকে দেখেছি, অ্যাজ এ ব্রাজিল ফ্যান আই এম এগ্রি উইথ ইউ, আমরাও মিস করেছি যে এই ধরনের একটা রেফারি যদি আমরা পেতাম, মেবি আমরা আরো প্রফেশনাল কল, আরো ডিজার্ভিং কলগুলো আরো অ্যাকুরেটলি পেলে হয়। সাফিয়া লাজাত, আসবো আপনার কাছে। আমরা তার আগে গোলসেন্স গ্রুপের সৌজন্যে যেই কুইজ থাকে প্রতিদিন, গতকাল ছিল আর্জেন্টিনা মিশরের খেলার ফলাফল কি হবে, এই কুইজে অংশ নিয়ে যারা বিজয়ী হয়েছেন তাদের নামগুলো বলছি আমি। প্রথম হয়েছেন কয়সর রশিদ, উনি ফ্রান্স প্রবাসী, সেই প্রবাসীদের জয় জয়কার এই কুইজ কম্পিটিশনে। দ্বিতীয় হয়েছেন মাহফুজুল হক, শিক্ষার্থী, উনি মিশরে থাকেন, উনিও প্রবাসী। তৃতীয় হয়েছেন সাইফা চৌধুরী, ব্যবসায়ী, উনি বাংলাদেশে থাকেন। বিজয়ীর দুজন প্রবাসী, একজন বাংলাদেশি। আর এমন দিনও দেখেছি তিনজনই বিজয়ী, তিনজনই প্রবাসী। তার মানে এই অনুষ্ঠান প্রবাসীরা যে খুব সুন্দরভাবে দেখেন, উপভোগ করেন, এই ফলাফলই তার প্রমাণটা মিলছে। এই যে যারা বিজয়ী হচ্ছেন তাদেরকে কি দিচ্ছেন, এবং কুইজ কম্পিটিশনের প্রতিনিয়ত যে বিজয়ীদের পুরস্কার তো রয়েছে, এবং রোড টু চ্যাম্পিয়ন যেটি আপনারা ঘোষণা করেছেন, এই বিষয়ে কিছু যদি বলেন। আচ্ছা ওয়েল, আমাদের আপনি জেনে থাকবেন অলরেডি প্রিভিয়াস এপিসোডগুলোতেও আমাদের কোম্পানির যারা অ্যাম্বাসেডার এসেছেন তারা বলেছে গোলসেন্স গ্রুপ আসলে দেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি। তো আমরা বরাবরই চিন্তা করি যে আমাদের দেশীয় পর্যটন এবং সরকারের পাশাপাশি বেসরকারিভাবে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সরকারের পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার এবং ডেভেলপমেন্ট নিয়ে কতটুকু পর্যটনকে আমরা দেশের জিডিপি বা কন্ট্রিবিউশন অবদান রাখতে পারি। আমরা স্পোর্টস, নট অনলি স্পোর্টস, ইন এভরি সেক্টরেই আমাদের যতদূর সম্ভব আমরা পার্টিসিপেশন নিশ্চিত করি। এই প্রোগ্রামে পার্টিকুলারলি প্রবাসীদের জন্য আমাদের যেই কুইজের যেই পুরস্কার বা সেগমেন্ট আমরা রেখেছি, সেটা হচ্ছে আমাদের যে প্রথম বিজয়ী হবে, অর্থাৎ এভরিডে কুইজের ম্যাচ প্রেডিকশন কুইজ, কে জয়ী হবে, এই ম্যাচের কুইজে যারা জয়ী হবে, প্রথম বিজয়ী যিনি থাকবেন উনি আমাদের প্রথম এবং ওয়ান অফ দ্য লাক্সারিয়াস প্রজেক্ট যেটা কক্সবাজারের হিমচুরিতে আছে, এটা একটা আমেরিকান হোটেল চেইন, বেস্ট ওয়েস্টার্ন প্লাস হোটেল চেইনের একটা 4 স্টার আপস্কেল হোটেল। এই হোটেলে 2 রাত 3 দিন তারা ফ্রি এনজয় করতে পারবেন। এবং একটা জিনিস আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে আপনি জেনে থাকবেন বাংলাদেশের অনলি 1 নম্বর পয়েন্ট হচ্ছে হিমচুরি,
যেখানে আপনি পাহাড় এবং সমুদ্র দুইটার মেলবন্ধন দেখতে পাবেন, মেলবন্ধন অনলি ওয়ান পয়েন্ট। এবং সেখানে তো একটি এটা নিয়ে ঝর্ণাও বিভিন্ন গানও রয়েছে, আছে। একটি ঝর্ণাও রয়েছে। এক্স্যাক্টলি, তো ওই পয়েন্টটাতে পাহাড় এবং সমুদ্রের একটা লোকেশনে আমাদের এই হোটেলটা নির্মিত। তো বিউটিফুল লোকেশন। এইটাতে গিয়ে 2 রাত 3 দিন বিজয়ী যে হবেন প্রথম বিজয়ী, উনি অবকাশ যাপনের সুযোগ পাবে। সেকেন্ড উইনার যিনি হবে, উনি প্রিয় দলের স্পোর্টস এডিশনের স্পেশাল জার্সি পাবেন। এবং থার্ড প্রতিযোগী আমাদের গোলসেন্স গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার পাবেন। এটা আমাদের রেগুলার চলছে। অন দ্য আদার হ্যান্ড, আমাদের গ্রেট যেই রোড টু চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড, এইটা বড় একটা হোটেল ওনারশিপ বা 5 তারকা মানের হোটেলের একটা মালিক হওয়ার স্পেশাল সুযোগ। সেটা হচ্ছে আসলে এটার প্রসেসও ভেরি ইজি। রাউন্ড অফ 32 থেকে এভরি ম্যাচে যারা আমাদের প্রেডিক্ট করবে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এদের থেকে আমাদের লটের মাধ্যমে বিজয়ী একজন, আমাদের আপ টু ফাইনাল পর্যন্ত এটা চলবে। লাকি উইনার, সে ভাগ্যবান অথবা ভাগ্যবতী যেই হন, উনি পাবেন আমাদের এই 5 তারকা হোটেলগুলোর একটা আংশিক মালিকানা সম্পূর্ণ ফ্রি, যেটা আসলে তার যেটার ফলে উনি আসলে নিজেকে পরিচয় দিতে পারবে অ্যাজ ওনার অফ 5 স্টার হোটেল। বাহ, অসাধারণ। কৃষি 5 স্টার হোটেলের মালিক হবেন উনি বিনামূল্যে, যদি এই কুইজ কম্পিটিশনে উনি বিজয়ী হন। ডক্টর মুজিবুল হক, আপনি আমেরিকায় থাকেন, এই যে গোলসেন্স গ্রুপ প্রবাসীদের নিয়ে কাজ করছে, ট্যুরিজম নিয়ে কাজ করছে, আপনি নিজে একজন প্রবাসী, এই কাজটাকে কিভাবে দেখেন, এই কাজগুলোকে? ডেফিনেটলি আমেরিকাতে তো ট্যুরিজমটা বিগ বিজনেস, সারা ওয়ার্ল্ড থেকে মানুষজন আসে। এবং বেস্ট ওয়েস্টার্নে ইনফ্যাক্ট আমি ছিলাম মায়ামিতে, ওদের সুন্দর একটা হোটেল আছে। ইভেন আমরা অনেক প্ল্যান ছিল এটাকে ইনভেস্টও করার, একটা প্ল্যান ছিল বেস্ট ওয়েস্টার্ন যেটা আছে, আমি মনে পড়ছে এগুলো। তো একটা ভালো হোটেল, এটা একটা চেইন শপ, এটা 4 স্টার মতো না, 4 স্টার আপস্কেল, বাট বেসিক্যালি ইটস আ ওয়ার্ল্ড ওয়াইড চেইন। এটা 128টা দেশে এদের হোটেল আছে। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে বেস্ট ওয়েস্টার্ন এই চেইনের আরও কিছু প্রপার্টি আছে, যেমন উত্তরাতে আছে, চিটাগংয়ে আছে বেস্ট ওয়েস্টার্ন ম্যাপল লিফ, বেস্ট ওয়েস্টার্ন মায়া। বাট আমরা আরও একটু সুবিধার্থে বলে রাখি, বেস্ট ওয়েস্টার্ন ইজ আমেরিকান চেইন, বাট এটা 3 সেগমেন্টেড একটা চেইন, বেস্ট ওয়েস্টার্ন প্লাস, বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়াম। তো সেই ক্ষেত্রে আমরা বেস্ট ওয়েস্টার্ন প্লাসকে অ্যাফোর্ড করে কক্সবাজারে ভেরি ফার্স্ট টাইম নিয়ে আসছি। আমরা কুইজে আছি, আমরা এই ফাঁকে আগামীর যে কুইজ, প্রিয় দর্শক, মরক্কো এবং ফ্রান্সের খেলা কি হবে, এই কুইজেও আপনারা অংশ নিয়ে এই যে পুরস্কারগুলো সেগুলো জিতে নেন। গোল্ডসেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলা রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। দেখেছি বেস্ট ওয়েস্টার্নে মায়ামি যেটা আছে, মানে হোটেলের মধ্যেই তারা একটা অ্যামেজিংলি ওয়েলনেস একটা সেগমেন্ট করেছে। তো আমি দেখেছি এখানে আপনার সল ব্যাথ, এখানে আপনার ন্যাচারাল ঝর্ণা তৈরি করা, এটা ছাড়াও এখানে বেশ কিছু মডার্ন থেরাপি যেগুলো আছে, ম্যাসাজ থেরাপি, আপনার হাইপারবারিক, ওজোন, মানে শুধু বেস্ট ওয়েস্টার্ন আমেরিকাতে গত 10 বছরে যে মেডিকেল চিকিৎসার পাশাপাশি নন মেডিকেলি মানুষকে মানে সুস্থ ধারা নিয়ে আসা, এটা একটা হিউজ জার্নি শুরু হয়েছে। তো বেস্ট ওয়েস্টার্ন কথা মনে পড়লো যে তারাও এটা শুরু করেছে। আশা করি বাংলাদেশেও হোটেলগুলোতে যদি একটা ওয়েলনেস সেকশন থাকে, মানুষ যারা অসুস্থ তারা এখানে দীর্ঘদিন ওষুধে নিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে, সেখানে এই ওয়েলনেস সাপোর্ট বাড়ে, যেটা লাইফস্টাইল পুষ্টির মাধ্যমে একটা মানুষ একসময় মেডিসিন থেকে বেরিয়ে এসে সুস্থ জীবন যারা ফিরতে পারে। তো যেমন একটা খেলোয়াড় যদি তার লাইফে যদি একটা ওয়েলনেসটাকে একটা মেনটেন করে, সে কিন্তু পারফর্ম কিন্তু অনেক লম্বা সময় থাকবে। আমি একটা বলি, মানে আমেরিকাতে একজন খেলোয়াড় ছিল, সে আমেরিকান ফুটবলে সে 6 বার মানে চ্যাম্পিয়ন, 6 বারই সে অ্যাটেন্ড করেছে। তো সে বলেছিল যে তার ম্যাজিকটা কোথায়, সে বলেছে আমার এই ডায়েটটা আমার ম্যাজিক। তো যদি একজন লাইফস্টাইল ইজ এ বিগ ফ্যাক্টর। আমাদের দেখবেন আমাদের বাংলাদেশের প্লেয়াররা একটা সময় কি বুড়িয়ে যায়, একটা সময় কি পুরো পারফরমেন্স চলে যায়, মানে আপস অ্যান্ড ডাউন। যদি তাদের লাইফস্টাইল মেনটেন করে, প্রপার ডায়েটটা ঠিক থাকে, একটা প্লেয়ার কিন্তু দীর্ঘ সময় কিন্তু দেশকে সার্ভ করতে পারে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত যে কোনো স্পোর্টস পার্সনের জন্য। রিম, আপনি নিজে একজন মডেল, আপনি পর্যটন কর্পোরেশনে চাকরি করেন, ট্যুরিজম সেক্টরই বলা যায়। তো এই যে তারাও ট্যুরিজম নিয়ে কাজ করছে,
কি মনে হয়, আপনি তাদের পরামর্শ দিবেন না তাদের প্রতিপক্ষ মনে করবেন? নো, আমি কিছুই মনে করছি না। মানে যেহেতু আমি বাংলাদেশে খুব কম সময় ধরে আছি, এর আগে তো আপনি জানেন যে আমি বাইরে ছিলেন। হ্যাঁ, বাইরে থাকতাম, মিডল ইস্টে থাকতাম। সো এখানে আসার পরে আই জয়েন্ড ব্যাংক, দেন আই জয়েন্ড হোটেল। তো যেহেতু আমার মিডল ইস্টে একটা হোটেলের এক্সপিরিয়েন্স ছিল, ওইটা আসলে কাজে লেগেছে এখানে। তো এখন আমি শিখছি আসলে, মানে ট্যুরিজম সেক্টর আসলে এতটুকু না, ইটস আ বিগ থিং। হয়তো বাংলাদেশে হোটেল চেইন খুব কম, কিন্তু ট্যুরিজম সেক্টর ইজ আ ভেরি ভাস্ট। তো এখনও শিখছি, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করবো না। আফটার দ্য শো আমি ওনার সাথে কথাও বলবো রিগার্ডিং দিস, আমি আরও কিছু শিখবো ওনার থেকে। সো নো কমেন্টস মানে অন ইট। ইশিকা, এই যে গোলসেন্স গ্রুপ ফ্রি মালিকানায় তাদের শেয়ার ছেড়ে দিচ্ছে বিজয়ীদের জন্য, আপনি কি অংশ নেবেন কি, বা এই উদ্যোগটাকে কেমন লাগে আপনার? না, এটা আসলে খুব ভালো লাগছে, কারণ অনেকেই দেখা যায় যে উনি যে বললো ফ্রিভাবে উনি যেই প্রসেসটা করছে, অনেকের অনেক ধরনের প্ল্যানিং থাকে। আমি যদি ফাইন্যান্সিয়ালি বলি, অনেক সময় অনেক কিছু করে ওঠা পসিবল হয় না, বাট অনেক প্ল্যানিং থাকলেও সেটা করা পসিবল হয় না। বাট যে উইন হবে তার জন্য আগে থেকে অনেক বেশি কংগ্রেচুলেশন, কারণ এত ভালো একটা অপরচুনিটি পাচ্ছে, এটা আসলে অনেক বিগ ডিল, হচ্ছে এটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস। এই জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ। প্রবাসে যাওয়া হয়, আপনার প্রোগ্রামের সূত্রে যান আপনি, সেখানে প্রবাসীদের সঙ্গে তো আপনার খুব একটা মেলবন্ধন তৈরি হয়, এবং অন্য প্রবাসীদের নিয়ে কাজ করছেন, আমাদের প্রবাসী একজন অতিথিও আছেন। সে প্রবাসের গল্পটা, মানে আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন। আমার কাছে মনে হয় যারা প্রবাসী থাকে তারা দিন শেষে দেশটাকে অনেক বেশি মিস করে। অ্যাজ আ সিঙ্গার যখন স্টেজে দাঁড়িয়ে গান গাওয়া হয়, আমরা বাংলাদেশি গানই অবশ্যই রিপ্রেজেন্ট করি, তাদের যেই আনন্দটা চোখে মুখে দেখি না, তখন না খুব মনে হয় যে দীর্ঘদিন পরে তারা তাদের দেশের কোনো মানুষকে দেখছে, তাদের দেশের গান শুনছে। তো ওই আনন্দটা আসলে খুব ভালো লাগে, কারণ প্রবাসে বাংলাদেশে যারা যায় তারা অবশ্যই হ্যাঁ গুড লাইফস্টাইলের জন্যই যায়, কিন্তু দিন শেষে ফ্যামিলি, প্রিয়জন সব কিছু মিলিয়ে নিজের কালচার তারা যে মিস করে, এটা দেখা যায় আর কি। এই জিনিসটা আসলে অ্যাট্রাক্ট করে অনেক বেশি। প্রিয় দর্শক, যেহেতু প্রবাসের কথা হচ্ছে, প্রবাসের বিভিন্ন দেশ থেকে আমাদের সহকর্মীরা আমাদের কিছু তথ্যচিত্র পাঠিয়েছেন এই বিশ্বকাপের উত্তেজনা, উন্মাদনা এবং উৎসব নিয়ে। আমরা সেই তথ্যচিত্র একটু দেখে আসি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কে ঘিরে প্রবাসীদের মাঝেও রয়েছে উন্মাদনা, উত্তেজনা এবং আলোচনা ও সমালোচনা। বিভিন্ন দলের খেলোয়াড়দেরকে নিয়েও তারা অনেক আলোচনা করেন, সমালোচনা করেন। তো দেখি আমরা ইতালির মিলানে আজকে কিভাবে দর্শকরা দেখেন খেলা, সেই কথাই শুনবো। আমরা প্রথমেই যদি জানতে চাই আপনার কাছে, যে খেলা দেখেন তো নিশ্চয়ই? অবশ্যই, ইনশাল্লাহ। কেমন লাগে খেলা? আমার কাছে অনেক ভালো লাগে। আমি একবারে আমার বুঝ হওয়ার পর থেকে আমি আর্জেন্টিনাতে সাপোর্ট করি, আর্জেন্টিনা। তো আমি একটাই জিনিস চাইবো, সেটা হলো আমাদের দেশে যেরকম জনগণ মানে ফুটবল খেলার প্রতি যে দুটো দল নিয়ে যেরকম যে সবসময় উৎসাহিত থাকে, বর্তমান সরকারকে আমরা উৎসাহিত করতে চাই যে ওরা যেন আমাদের ক্রীড়া জগৎটা উন্নত করে, যে ভবিষ্যতে যেন আমাদের দেশের থেকে যেন ফুটবল খেলাটা উন্নত করে, যেন আমরা বিশ্বকাপ খেলি। কিন্তু খুব কষ্ট পাচ্ছে এবার ইতালি বিশ্বকাপে পার্টিসিপেট না করার কারণে। তারপরে সেকেন্ড হচ্ছে আমি ব্রাজিল সাপোর্ট করি, কারণ ব্রাজিলই একমাত্র দল যে 5বার বিশ্বকাপ জিতছে, এবং ব্রাজিল মানেই ফুটবল, এটাই যুগাবনিত। বাহ, আমরা জানতে চাইবো যে আপনি তো খেলা দেখেন, দেশে বসে নিশ্চয়ই খেলা দেখতেন, হ্যাঁ। কেমন ছিল আর এখন কেমন? খুবই মিস করি, দেশে সবার সাথে খেলা দেখতাম, সবাই একসাথে জড়িত হয়ে, সেই সুযোগ এখন নাই। তারপরে চেষ্টা করি সর্বোচ্চ যেন সবাই একসাথে দেখি। এখন বাসায় টিভিতে দেখা হয়, তো আমি সাপোর্ট করি আর্জেন্টিনা। আশা করব গতবারের না এবারও যেন চ্যাম্পিয়নশিপটা ধরে রাখে। বাহ, আপনি কোন দল ভালোবাসেন এবং কিভাবে খেলা দেখছেন, আর দেশে কেমন দেখতেন যদি বলেন? ধন্যবাদ কাসার ভাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে আমরা ফুটবল ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আর আমি যতটুকু আমার ছোটবেলার থেকে বোঝার পরের থেকে আমি আর্জেন্টিনাকে পছন্দ করি। আর্জেন্টিনা খেলা আমার অনেক ভালো লাগে, আর আশা করি এবছর ইনশাল্লাহ আর্জেন্টিনাই কাপ নেবে। আর যদি বলেন দেশে বসে, দেশের মজাটা ছিল অন্যরকমের। সবাই বন্ধুরা মিলে একসাথে দেখা যায় একটা ক্লাবে বড় একটা এই স্ক্রিনে একসাথে বসে খেলা দেখতাম। এখানে হয়তো এটা হয় না, এটা হয়তো বাসায়, নাহলে আমরা যে কোনো বারে বসে খেলা দেখি কাজের ফাঁকে। তারপর ইনশাল্লাহ আমরা খেলা দেখি। আশা করি এবছর আর্জেন্টিনা জিতবে। ধন্যবাদ। বাহ, আমরা যদি জানি যে কিভাবে খেলা দেখছেন এবং দেশের খেলাটার আর এখনকার খেলার মধ্যে কি তফাৎ রয়েছে? আসলে দেশে যখন আমরা ছিলাম তখন আমরা কেউই বিয়ে শাদী করি নেই, আমরা এই খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকতাম।
তাই যেহেতু আমাদের এখানে ফ্যামিলি আছে, আমরা ফ্যামিলির সময় দিতে হয়, তাই এর পাশাপাশি আমরা খেলা দেখি। তো আমি ব্যক্তিগতভাবে আমি ইতালি সাপোর্টার ছিলাম, যেহেতু ইতালি নাই তাহলে আমি আমার ব্যক্তিগতভাবে আমি মরক্কোরে সাপোর্ট করতেছি। আমি মরক্কো দলটা আমার ভালো লাগে, এই জন্য আমি তারা পছন্দ করি। আমি মনে করি যে মরক্কো খুব ভালো করবে। ধন্যবাদ সবাই। আমরা যদি জানি যে আপনি কোন দল করেন এবং কেমন দেখছেন খেলা? আসসালামু আলাইকুম কাউসার ভাই, আমি ছোট থেকেই ইতালির সাপোর্ট করতাম। তো ইতালি 4 বার চ্যাম্পিয়ন হয়েছে, ইতালি ফুটবলের রাজা আমি মনে করি। তো দুর্ভাগ্যজনক এবার ইতালি বিশ্বকাপে উঠতে পারে নাই। তো ইনশাল্লাহ আশা করি আগামীতে ইতালি যাবে, ইতালি চ্যাম্পিয়ন হবে। তবে যেহেতু ইতালি নাই এবার, তো এই জন্য আমি কোনো দলকে সাপোর্ট করতে পারতেছি না। তবে আমার এই পর্যন্ত যতগুলি খেলা দেখছি, মরক্কোর খেলা আমার খুব ভালো লাগছে এবং ইনশাল্লাহ মরক্কো এবার চ্যাম্পিয়ন হবে আশা করি। ধন্যবাদ। আচ্ছা, আমরা জানতে চাইবো যে কিভাবে খেলা দেখছেন এবং আপনি কি কাজের মধ্যে থেকেও কি খেলা ছুটি নিয়ে দেখেন কিনা? ফুটবল বিশ্বকাপ উন্মাদনা সবসময় থাকে। আমরা যাতে ব্যস্ত থাকি, কাজে থাকি, সবসময় আমরা ফুটবল বিশ্বকাপ দেখার জন্য রেডি থাকি। আমরা যদি জানতে চাই যে ফুটবল তো শুধু যে খেলা একটা তাই না, অনেক দেশের কালচার সমন্বিতভাবে একটা উদ্যোগ এগিয়ে যাওয়া সারা বিশ্বের। তো এই বিষয়ে আপনি কি মনে হয় এবং কোন দল আপনি সাপোর্ট করেন? ধন্যবাদ আপনাকে। আসলে ফুটবল শুধু একটা খেলাই না, আপনি যে কথাটা বলছেন এটা সারা বিশ্বকে একসাথে করার একটা প্রয়াস। বরাবরের মতো এবারও ফুটবল খেলা চলছে, ফুটবলের উন্মাদনা আমাদের মধ্যেও আছে। দেশে যখন ছিলাম তখন অনেক বড় পরিসরে দেখতাম, এখন ফ্যামিলিকে নিয়ে প্রবাসে দেখতে হয়। আমি বরাবরই আর্জেন্টিনার সাপোর্টার। মূলত আমি ইতালিতে যখন এসেছি তখন থেকে ইতালির সাপোর্ট করি, কিন্তু ইতালি না থাকার কারণে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আমি আশা করি গতবারের মতন এবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে ইতালির মিলান থেকে প্রবাসীদের যে খেলা দেখা নিয়ে আলোচনা এবং সমালোচনা, তাই নিয়ে আমি ছিলাম সাথে রিয়াজুল ইসলাম কাউসার। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। দেশের ফুটবল, এই যে পুরো একটা ফুটবল শোর সঙ্গে আপনারা আছেন, খেলাধুলার সঙ্গে আছেন, এইটাকে আরো ভালো করতে, মানে ওই পর্যায়ে নিয়ে যেতে কি কি করণীয়, কি কি পরামর্শ, কিভাবে আপনারা সহায়তা করবেন? ওয়েল, থ্যাংক ইউ। আসলে খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। আমাদের আসলে গোলসেস গ্রুপ একটা ভিন্ন ধর্মী প্রতিষ্ঠান। আমাদের কোম্পানিতে বা আমাদের কোম্পানির যে মূল স্লোগানটা নিয়ে আমরা আগাই, সেটাই কিন্তু আমাদের হচ্ছে পর্যটন এবং মানুষের উন্নয়ন করা। তো আমরা নট অনলি ইন স্পোর্টস, গোলসেস গ্রুপ তো স্পোর্টস আছেই, এবং স্পেশালি নট ইন ফুটবল, অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট থেকে শুরু করে অন্যান্য ম্যাচগুলোতেও আমরা এর আগেও এপিসোডগুলোতে অনেকেই বলে গিয়েছে, আজকেও আমরা বলছি। ক্রিকেটের রিসেন্ট সেলিব্রিটি ক্রিকেট লিগ, বিভিন্ন কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আন্তঃ ইউনিভার্সিটি ভিত্তিক যে ফুটবলের বা ক্রিকেটের যে স্পোর্টস আয়োজনগুলো হয়, বরাবরই আমরা গোলসেস গ্রুপ এখানে অ্যাজ এ স্পন্সর যে সুযোগগুলো পাই আমরা এখানে পার্টিসিপেট করি। দেশের ফুটবল ডেভেলপমেন্টের জন্য আমরা, স্পেশালি নারী ফুটবল ডেভেলপমেন্টের জন্য আমরা বিভিন্নমুখী অ্যাপ্রোচের, আমাদের সম্মানিত সিইও স্যার থেকে শুরু করে বোর্ড অফ ম্যানেজমেন্ট অলরেডি বিভিন্ন অ্যাপ্রোচ নিয়েছেন। বাট তারপরেও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের স্পোর্টস নিয়ে কাজ করার সুযোগের জন্য আমাদের প্রথমত যেটা প্রয়োজন, যে ইনফ্রাস্ট্রাকচারালি আমাদের একটা কাজের ক্ষেত্র তৈরি করে দেয়া। আপনি দেখবেন যে স্পোর্টস, বাফুফে বা আমাদের যেই ক্রিকেট বোর্ড, এদের সাথে আসলে স্পোর্টসকে কোলাবোরেট করে বেসরকারিভাবে যাদের কাজ করার যে একটা সুযোগ বা অপরচুনিটি, এইটার ক্ষেত্রটা আসলে যত স্লাইটলি সহজভাবে আমরা পাই, কাজ করার সুযোগ থাকে, আমরা ওইটাই লুফে নিই এবং ওইটাতেই কাজ করে যাচ্ছি। এবং তারপরেও এটা নট অনলি দিস, তারপর এটা ছাড়াও আমাদের আসলে বিভিন্ন ওয়েলফেয়ার, দেশীয় বিভিন্ন অর্গানাইজেশন থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম, কালচারাল বিভিন্ন শোজ, ফেয়ার্স এবং বিভিন্ন দেশীয় যে কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড আমাদের কমিউনিটি প্রোগ্রামে আমরা বরাবরই গোলসেস গ্রুপ অ্যাজ এ ফার্স্ট চয়েস হিসেবে আমরা সরকারের পাশাপাশি আমরা এখানে অংশগ্রহণ করি এবং আমাদের নিজেদের কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করি। তো ইন ফিউচারও যেটা আপনি বললেন, ইন স্পোর্টস অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য ক্ষেত্রেও সরকারের পাশাপাশি যেখানেই আমরা সুযোগ পাবো, ইনশাল্লাহ দেশকে আগানোর জন্য, দেশের স্পোর্টসকে আগানোর জন্য, উই অলওয়েজ টুগেদার উইথ গভর্নমেন্ট, ইনশাল্লাহ আমরা আমাদের বেস্টটা দিয়ে দেশের এইসব উন্নয়নের পাশে থাকি। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এই জন্য। ডক্টর মুজিবুল হক, খেলাধুলার জন্য যে অবকাঠামোটা তৈরি হয়, তারপরে তাদের লাইফস্টাইল,
সেটা আমাদের এইখানে কতটা আছে আসলে নাকি নাই একদম? না, এখানে তো নেই অবশ্যই। এখানে আমাদের এখানে একটা প্লেয়ার যে গড়ে উঠবে এটা কোনো মাঠ নেই। বিদেশে একটা এলাকায় অনেকগুলো মাঠ থাকবে, একটা বড় মাঠ থাকবে, চিন্তা করছেন, মানে ফুল প্লেজ সাপোর্ট আছে, এখানে এটা নেই। আমাদের এখানে এই মাঠ হয়তো বড় আছে, সবচেয়ে বড় মিসিং হচ্ছে আমরা প্লেয়ারদেরকে একটা সুন্দর স্কেজুল দিতে পারছি না। একটা প্লেয়ার ঘুম থেকে উঠেই এখানে আমি যে দেখেছি ওদের, আমার সাথে বেশ কয়টা ন্যাশনাল টিম ক্রিকেটার আমার সাথে কনসাল্ট করেছে, আমার সাথে অনেকবার দেখা করেছে। তো আমি তাদের যে যে প্রোটোকল, যেটা ডায়েট লাইফস্টাইল, এটা মানে ভেরি স্যাড, তারা ম্যাল নিউট্রিশাসে ভুগছে। এখন ম্যাল নিউট্রিশাস কেন হবে? তার খাবারের মধ্যে দেওয়া হচ্ছে জিএমও খাবার, প্রসেস খাবার, এই যে মানে প্ল্যান্ট বেস, হেলদি ফ্যাট, গুড প্রোটিন, এই যে জিনিসটার ধারণাই নেই। তো আমাদের দেশে খুবই খারাপ অবস্থা এখানে। মানে এটা যদি আপডেট করা না হয়, আমি দেশে আসার পর থেকে অনেকগুলো উদ্যোগ নিয়েছি। আগামী 23 তারিখে আমাদের অ্যাটলিস্ট 3 জন মিনিস্টারকে নিয়ে আমি একটা প্রোগ্রামতে যাচ্ছি, যে দেশের যারা হেলথ ওয়েলনেস, পুষ্টি, মেডিকেল ডক্টর যারা কাজ করছে ওভারঅল, যদি এভিডেন্স বেস কাটিং এজ রিসার্চ আমরা না নিয়ে আসতে পারি, শুধু স্পোর্টস ডিপার্টমেন্ট না, আমাদের পুরো দেশের ওভারঅল হেলথ কেয়ারটাকে আমরা বাঁচাতে পারবো না, যেভাবে রোগের প্যান্ডেমিক দেখা দিচ্ছে। তো এটা নিয়ে আমি কাজ করছি। আর যদি আমেরিকাতে যদি বলি, আমেরিকা একটা অংশ খুবই কনসাস, একটা অংশ না। তারা কিন্তু প্রসেস ফুড অ্যাডিকশন একটা অংশ, আর একটা বড় কমিউনিটি কিন্তু ভেরি অ্যাওয়্যার। তারা এক্স্যাক্টলি খাবার খেতে আগে চিন্তা করে, তারা দে এডুকেট দ্যামসেলফ উইথ এ ডায়েট টু। আমরা যেমন ছোটকালে মুক্ত হয়ে পড়ি না, তো আমেরিকা একটা অংশ দেখে যারা শিক্ষিত, তারা জীবনে একটা অংশ এডুকেশান নেই যে তাদের ডায়েট লাইফস্টাইল কেমন হবে। এখানে আমাদের আইডিয়াটা নাই। তো আমাকে এই ধরনের প্রপোজালও আসছে। আমি ইনফ্যাক্ট দিয়েছি রিসেন্টলি দিয়েছি সরকারকে, যে আমাদের এই মিডল স্কুল, হাই স্কুলের মধ্যে যে একটা ছোট্ট একটা কোর্স থাকতে হবে, তারা ছোটোকাল থেকে শিখে বড় হোক, যে আজকে যে খাবার, লাইফস্টাইল বা ডিজিজ এখানে বেসিক না জানলে তারা বড় হওয়ার পরে অসুস্থ হবে, একটা ওষুধ খাবে। দ্যাটস নট দ্য সলিউশন। দে নিড টু টেক কেয়ার অফ দেমসেলফ ফার্স্ট। এবং এটা হুট করে হয় না, এটা ছোটকাল থেকে গড়ে উঠতে হবে। তো আমরা এই উদ্যোগটা নিচ্ছি, বাংলাদেশে আশা করি একটা আমরা রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। আসলে কি বলবেন, আপনিও দেশের বাইরে থেকেছেন, অন্য স্টাইলগুলো দেখেছেন, তাদের স্পোর্টসের অবকাঠামো দেখেছেন, যদি সংক্ষেপে বলেন। দেশের বাইরে মানুষগুলো তো খুব রুটিন লাইফ মেনটেন করে। তারা চেষ্টা করে মানে ফুডের থেকে বেশি হয়তো জিম করা, পাশাপাশি যদি কোনো ফ্রি হ্যান্ডস, ডান্সিং, জুম্বা, এগুলোতে তারা অ্যাকচুয়ালি অনেক বিজি থাকে, অ্যান্ড দে আর সো হার্ড ওয়ার্কিং। তো এখানে বাংলাদেশে আমি আসার পরে মানুষকে যতটা দেখি, প্লাস আমি যদি আমার নিজের কথাও বলি, ইট হ্যাজ বিন চেঞ্জড আ লট, ড্রাস্টিক চেঞ্জ। মানে মানুষকে দেখি কিন্তু একটা মানুষ শেখে। তো দ্য ওয়ে আই ইউজ টু লিভ in other country, it was ঘুম থেকে ওঠা, having good exercise, then healthy breakfast, then অফিস করা, then অফিস থেকে এসে জিম করা, জিম করে মেবি একটু আড্ডাবাজি করা, অ্যান্ড অন টাইম ঘুমায় যাওয়া, স্পেশালি বাই 10:30 or 11। বাট এখানে আসলে বাঙালিরা খাই রাত 12টার সময়, অ্যান্ড দ্যাটস ভেরি হার্মফুল। আর কিছু মানুষ খুব বেশি ব্রেকফাস্ট স্কিপ করে, যেটা স্কিপ করা উচিত না। ব্রেকফাস্ট খুব ইম্পর্টেন্ট একটা মিল। আর লাঞ্চে দে লট অফ ফুড আর কি, যেটা উচিত না। তো ডিনারে তো আরো উচিত না। হ্যাঁ, সেটাই উচিত না, সেটাই ওরা 12টার সময় খাচ্ছে। মানে একটা ফুডের ডাইজেশন হতে 3 hours টাইম লাগে মিনিমাম। তো সেটার জন্য আই গেস ঘুমের আগে 3 ঘন্টা তাদের একটা সেট করে রাখা উচিত। বাট সেটা তো বাংলাদেশি করে না, খেয়ে ওরা লিটারালি শুয়ে পড়ে অ্যান্ড অল। সো ইটস লিটারালি আনহেলদি লাইফস্টাইল ইন দিস কান্ট্রি। অ্যান্ড বাহিরের কান্ট্রিতে মানুষ অ্যাকচুয়ালি একজনকে দেখে আরেকজন শিখে এগুলো মেনটেন করতে পারে। আর বাইরের কান্ট্রি যারা দেশে আসতেছে, তারা আবার দেশের মানুষের আনহেলদি লাইফস্টাইল দেখে নিজেকে আর কি, আচ্ছা ও তো এরকম করতেছে, আমি করি, কি আর হবে, এরকম হয়ে যায়। ইশিকা, আপনাকে দিয়ে শেষ করব। বলেন তো, ফুটবল উন্নয়নে কি কি করা যায়? 1 মাস ধরে রাত জেগে খেলা দেখছেন, আপনার গান বাজনা ফেলে দিয়ে। এই ফুটবল যদি নিজের দেশে থাকতো, এই মানটা নিশ্চয়ই আমরাও ঠিক আমাদের উৎসাহ উত্তেজনাটা এর থেকে আরো বেশি থাকে। যদি বাংলাদেশে ভাইয়া যেটা বলছিল এত ডেভেলপ হতো, তাহলে আই গেস ফিফার মাঠে বাংলাদেশ আজকে খেলতো, আর আমরা বাংলাদেশটা ব্রাজিল আর আর্জেন্টিনা না হয়ে বাংলাদেশ দলটা সাপোর্ট করতাম। কারণ আমার মনে হয় যে আর্জেন্টিনা আর ব্রাজিলও বুঝে না যে বাংলাদেশে তাদের এত ফ্যান আছে।
And now they got to know. হ্যাঁ। Now কিছু players already এখন জানছে, চিনছে আই থিঙ্ক already. 2026 এসে জানছে, কারণ আমাদের বাংলাদেশি আর্টিস্ট সঞ্জয় সে এবার বিশ্বকাপে গান করেছে, উদ্বোধনী যেটা আমাদের জন্য মঞ্চে অনেক বড় মাতিয়েছে। Pride. এই জন্য হয়তো বা এখন আশাও করতে পারি কখনো যদি বাংলাদেশ খেলে, বাট এটার সম্ভাবনা অনেক কম। তাহলে আমরা ইশিকাকেও দেখবো সেই মঞ্চে, অবশ্যই আমি তো তাহলে যদি বাংলাদেশ খেলে আমি গ্যালারিতে বসে খেলা দেখবো, আবার মঞ্চেও দেখতে পারি উদ্বোধনী অনুষ্ঠানে যদি আপনি পারফর্ম সৌভাগ্যটা হয় করছেন। কখনো। যে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ রিম, মুজিবুল হক এবং সাফিয়া আল আজাদ। ভালো থাকবেন প্রিয় দর্শক। নতুন জীবনের শুরুতে আমরা চেয়েছিলাম এমন কিছু মুহূর্ত যা সারা জীবন মনে থাকবে, যেখানে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের সবুজ আমাদের স্বাগত জানায়। সকালে ঢেউয়ের শব্দে ঘুম ভাঙে, ব্যালকনিতে দাঁড়িয়ে দেখা যায় নীল সমুদ্র, আবার চোখ ফেরালেই পাহাড়ের শান্ত সবুজ। ইনফিনিটি পুলে কিছু নির্ভার সময়, প্রিয় মানুষটির সঙ্গে কিছু হাসি আমাদের হানিমুনকে করে দিল আরো প্রাণবন্ত। দিনের শেষে সুন্দর একটি ডিনার, তাজা সিফুড আর শান্ত পরিবেশে আমরা উদযাপন করলাম আমাদের নতুন পথ চলা। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার আমাদের হানিমুনের ঠিকানা, আমাদের সুন্দরতম স্মৃতির শুরু। গোল্ডস গ্রুপ, পর্যটন ও মানুষের উন্নয়নে। আম্মু, বাবা, অনেকদিন তো বিদেশে পড়ে আছিস, এবার দেশে আয়। দেশে এসে আমি কি করব? শুন, বিদেশে কষ্ট করে যা আয় করছিস তা দিয়ে এবার নিজের দেশে কিছু কর। কিন্তু আমি শোন, তোর বন্ধু বাবলু 10 বছর পর দেশে ফিরে এসে গোল্ড স্যান্ডস গ্রুপে ইনভেস্ট করেছেন। গোল্ড স্যান্ডস গ্রুপ পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোল্ড স্যান্ডস গ্রুপ পর্যটন নগরী কক্সবাজার ও সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় গড়ে তুলছে বিশ্বমানের নান্দনিক হোটেল। এখানে ইনভেস্ট মানেই সাব কবলার স্টেশনের মাধ্যমে 5 তারকা হোটেলের মালিকানা লাভ, সেই সাথে আজীবন হালাল আয়ের নিশ্চয়তা আর নিজের হোটেলে বিলাসী অবকাশ যাপনের দারুণ সুযোগ। শোন বাবা, টাকা জমিয়ে না রেখে সেটা কাজে লাগাতে হয়। এখন তুমি কি চাও সেটা বলো। প্রবাসী সন্তানের কষ্টের টাকায় দেশের মাটিতে সম্পদ গড়ে উঠুক, এটাই মা আর তার পরিবারের সবার চাওয়া। যাচাই বাছাই করে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন। শতভাগ আস্থার নাম গোল্ড স্যান্ডস গ্রুপ, সুদ মুক্ত জীবন, হালাল উপার্জন। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে? সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোল্ড স্যান্ডস গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ
অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক, পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালালায়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।